আপনার শরীর স্ট্রং থাকতে হবে। একদম ফল খান, আপেল খান, কমলা খান, বেদানা খান, শরীরে প্রোটিন দেন, তাহলে আপনার শরীর স্ট্রং। জৈবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। আমি মাসকে মাস গাড়ি চালাই, এই পরিবহন, এই গাড়ি মাসকে মাস। আমি আমি আমার এই ইঞ্জিন ঠিক না থাকলে আমি এই ইঞ্জিন চালাতে পারবো না। আগে আমার ইঞ্জিন ঠিক থাকতে হবে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমাদের সাথে আছেন শাহজাদপুর ট্রাভেলসের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক জাহাঙ্গীর কাকু। তার মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা এবং তার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হালে রাখে তেনার কাছে লাখো কোটি শুকরিয়া। তো শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি, আপনি কি গাড়ি চালাচ্ছেন এবং আপনার নামটা? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট, শাহজাদপুরে আমার বাড়ি। আমি বর্তমানে শাহজাদপুর ট্রাভেলস RM2 বিজনেস ক্লাস গাড়িটা আমি চালাচ্ছি। আচ্ছা, তো আপনার কাছে প্রথমে জানতে চাওয়া সেটা হচ্ছে আপনার এই মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা, সেই শুরুর গল্পটা। আমার ছোটবেলা থেকেই মানে ছিল যে গাড়ি নিয়ে, ছোটবেলা থেকে গাড়ি নিয়ে খেলতাম। আমার চিন্তাধারাই ছিল আমি গাড়ি চালাবো। আমি ক্লাস 4 পর্যন্ত লেখাপড়া করি। 4 পর্যন্ত লেখাপড়া করি, তখন তো আমাদের এলাকাতে ওই হাত দিয়ে বইঠে চালানোর নৌকা ছিল। আমাদের ঘাটে একটা নৌকা ছিল, নৌকা নিয়ে বেড়াইতাম। পরে যখন বুটবুড়ি নৌকা আসলো, তখন আমি এই বুটবুড়ি নৌকার মাঝে ছিলাম, বুটবুড়ি নৌকা চালাতাম এবং খুব সুন্দর চালাইছি। নিজের গৌরব নিজের করতে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মেধা দিয়েছিলেন। আমি খুব ভালো চালাইতাম নৌকা। এমনকি এই গাড়ি চালাতে স্টিয়ারিং আছে না, নৌকার আবার হাইল আছে, আমি হাইল ছাড়া চালাইতাম। মানে আমার নৌকাটার সিস্টেম ছিল কি, আমি যদি বাম দিক কাইট হতাম, নৌকা ডান দিক যেতাম, ডান দিক গেলে পরে নৌকা বাম দিক যেত। হ্যাঁ, আমি হাইল ছাড়া চালাতাম এবং খুব দক্ষ মাঝি ছিলাম আর কি। এরকম গুড়ালে আমার আছে। এবং আমাকে পাখি শিকারে আমাদের শাহজাদপুরে অনেক ভিআইপি পার্সন যারা ছিল ওই সময় 1987-86 কথা, তখন পাখি শিকারে আমার নৌকা নিয়ে যেত এবং ওনারা খুব প্রশংসা করতো আমাকে মাঝি হিসাবে। তারপরে আমি টুকটাক রিক্সা চালাইছি। তারপরে বেবি ট্যাক্সি, গাড়িতে হেল্পারি করতে করতে বেবি ট্যাক্সি গাড়ি চালানো শিখলাম। 1988-তে মোটর ডিপার্টমেন্টে আসা, 89-তে ড্রাইভিং শিখছি। শেখার পরে আমি গাড়ি চালানো শুরু করলাম। তারপরে আসলো বেবি ট্যাক্সি, ওইগুলো চালাইছি। নেক্সটে ওইখানে যখন বেবি ট্যাক্সির পেট্রোলের দাম বেড়ে গেল 100 টাকা লিটার, 7 টাকাতে 14 এরকম বাড়তে বাড়তে 100 টাকা লিটার যখন হয়ে গেল, তখন বেবি ট্যাক্সি ছাড়া তার মুনাফা আসে না। তখন আমি তখনকার সময় জাপানে একটা বেবি ট্যাক্সি ছিল, হাসলার নাম। ওই বেবি ট্যাক্সি কিনলাম। তখন তো ওই ইঞ্জিনগুলো রেডিয়েটর সিস্টেম ছিল, পানি টানি ছিল, জাপানি ইঞ্জিন তো, কিন্তু ওইগুলো এয়ার পার্টস পাওয়া যেত না। ওইগুলো ফালা দিয়া আমি শ্যালো মেশিন লাগাইলাম। বেবি ট্যাক্সিতে শ্যালো মেশিন আমি প্রথম লাগাই, সেটা 1988-89 প্রথমের দিকে। তখন ওই বেবি ট্যাক্সিতে এখন তো বেবি ট্যাক্সিতে দেখা যাচ্ছে বেবি ট্যাক্সি বা লসিমেন্টের জন্য স্টিয়ারিং বক্স আছে। আমি বক্স ছাড়া আমি ওই শুধু হুইল লাগাইয়া, মানে এরকম কাইট হয়ে চালাইতাম, এরকম কস হয়া। হ্যাঁ, কারণ ওই মধ্যে হুইল, ওর তো মধ্যে লাগা আর এই হুইল লাগাইছি এই মধ্যে মিডিলে, তাই এরকম বেকা হয়ে চালাইতাম। সবাই বলতো শালা অ্যাক্সিডেন্ট করবে, শালা কেমন করে গাড়ি, শালা বেকা হয়ে গাড়ি চালায়। তো ওখানে ইনশাল্লাহ খুব ভালো ইনকাম করতাম। তারপরে আবার মোটর ডিপার্টমেন্টে চলে গেলাম। যা ছোট গাড়ি চালাইতে চালাইতে আমাদের শাহজাদপুরে আক্তার হাজি সাহেবের ত্রিরত্ন মিস্ত্রি BM গাড়ি একটা ছিল, খুব ভালো ওই সময়ের জন্য। মানে ওই সময়ের জন্য মানে ওর উপরে আর ভালো গাড়ি ছিল না, জাপানি মিস্ত্রি BM গাড়ি। ওইখানে তখন তো উনি আমাকে বললো, জাহাঙ্গীর এতদিন তো ভুট্টি নৌকা চালাই, যেটা প্র্যাকটিক্যাল কথা, এতদিন তো ভুট্টি নৌকা চালাইছিস, এটা কিন্তু বর্জা নৌকা, বড় নৌকা, বাইজের নৌকা। এ যদি 1 ইঞ্চি স্টিয়ারিং কাটিস তাহলে কিন্তু 5 হাত 2 হাত ঘুরে যায়। এবং উনি আমাকে বলে উনি আমাকে গাইড, কিন্তু ওনার ডিরেকশনটা খুব ভালো ছিল। শাহজাদপুর ওনার বাড়ি, আক্তার হাজির নাম। ওনার গাড়িটা আমি চালানো ধরলাম, চালাইতে চালাইতে তো ওনার কথার খুব আমি গুরুত্ব পাইছি। একদিনকে উনি আসতেছেন আমার গাড়িতে, ওই গাড়িতেই টুঙ্গি ইস্তেমার মাঠে টাঙ্গাইলে, এদিক থেকে একটা ট্রাক যাচ্ছে, ওদিক থেকে একটা গাড়ি আসতেছে। আমি ওই 2টা চিবি দিয়ে ঢুকা দিছি। দেওয়ার পর মানে কোন ক্যারাবারকে বাড়া চলে আসলাম। আক্তার হাজি সাহেব বলছে, এই জাহাঙ্গীর তুই টার্ন নিয়ে এতে ওভারটেক পেলে কেন? এই আপনার এই আশিকপুর
টার্নিং এ, তার একটাই কথা, যেখানে দেখা যায় সেখানে তুই ওভারটেক করলি কেন? তারপরের থেকে আমি আর টার্নিং আর কখনো ওভারটেক করি নাই। কারণ যেখানে আসলে আমাদের হেল্পার সাহেবের অনেক সময় দেখা যায় যে আমি বামে টার্নিং নিচ্ছি, ওর চেয়ে আমি বেশি দেখতেছি, কিন্তু সে বলছে জান ম্যাডাম ক্লিয়ার। এখন আমি বলি দেখ তুই তো ক্লিয়ার বলছিস, দেখ সামনে গাড়ি পাবে, দেখে আগে দিলাম ওই দেখ গাড়ি, ভাই ভুল হয়ে গেছে। তোদের ভুলের জন্য আমাদের ভুলের জন্য অনেক ক্ষতি হয়ে যায়, মালিকের ক্ষতি হয়ে যায়, আমাদেরও ক্ষতি হয়ে যায়, আমাদের পা চলে যায়, পা হেল্পার মারা যায়, এরকম হয়ে যায়। এরকম চালাতে চালাতে সকালে আমি ৭৭ ট্রাভেলস চালাবো, মানে ভিআইপি পরিবহনে ৭৭ ট্রাভেলসে আমি প্রথম, আমি ৭৭ ট্রাভেলস চালাবো। তখন আমি গেলাম, এই ৭৭ ট্রাভেলসের জেনারেল ম্যানেজার শোভন ভাই খুব ভালো মানুষ, আমি ওনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল ওই পাখি শিকারের সময়, বুটবুড়ি নৌকোর কথা। তখন ওনাকে বললাম ভাই আমি কোচ চালাবো, কত আমি জানি তুই ভালো ড্রাইভার কিন্তু আমি শর্ট। তখন চেয়ারম্যান আরো মোস্ট নাই নিটেল ক্লিন থাকতাম, বলে জানি তুই ভালো, তুই গাড়ি চালাস আমি জানি, কিন্তু যাত্রীও তোকে মাইনে নিবে না। তুই যদি চালাইতে চাই ঢাকাতে মিনি গাড়ি যে কল্যাণপুরতে যাত্রী নিয়ে টেকনিক্যালে আসে বা গাপ তুলে আসে, ওই গাড়ি তুই চালাই সারা আমি দিতে পারি। বলে না ভাই আমি বড় গাড়ি চালাবো, আমি ৭৭ ট্রাভেলস চালাবো জন্য আমি একটা তীরত্ন চালাইলাম, সে আর দিল না। তখন কি করবো, উপায় নেই, জেনারেল ম্যানেজার না করলো। তখন আমাদের বসের কাকা ভিক্টু মিয়া নাম, ওনাকে যা বললাম বস আমাকে তো এরকম শোভন ভাই চাকরি দেয় না। চাকরি দিবেন মানে চাকরি দিতেই হবে, ঠিক আছে যা। আমি ওই হিরু মিয়া, তখন ব্রিগেডিয়ার জেনারেল হিরু মিয়া, উনিও আমাদের বসের কাকা, আমি বললাম যা ওই যে হিরু মিয়াকে ফোন করে বলে দিছি তোর জন্য অপেক্ষা করে, তুই যা কথা বলে আয়। গেলাম, যা সালাম দিলাম, তখন বলতেছে যে কি হয়েছে জাহাঙ্গীর তোমার? হিরু মিয়া বলতে জাহাঙ্গীর তোমার সমস্যা কি? বললাম বললাম ভাই আমার এই সমস্যা, আমাকে শোভন ভাই চাকরি দিচ্ছে না। বলে ঠিক আছে আমি বলে দিচ্ছি তুমি চলে যাও। তখন বিট্টুকে বলে তুমি চলে যাও। আবার বিট্টুমের বাসায় আসলাম, বিট্টুমি আমাকে নিয়ে রিক্সা উঠে চলে গেল পেট্রোল পাম্পে। সকালবেলা উঠে যা বলতেছে যে এখানে তো ওনারা হলো সাহেব মানুষ, এত সকালে তো ওঠে নাই, পাম্পে তো আসবে না, চলো বাসা। তখন বস থাকে হলো পাম্পের সামনে একটা বাসা দোতলার উপরে থাকতো, তখন আমাকে নিয়ে চলে গেল। তখন এক নিকেরি ছেলে আবার ওই বসের পাম্পে চাকরি করে, ওই ছেলে দৌড়তে বসকে জানালো বিট্টু টাকা আসছে। তখন বস ঘুমিয়েছিল, বস দেখে খুব তাড়াহুড়ো করে লুঙ্গি পড়তে পড়তে নেমে আসছে, আগে আসতেছে, বলতেছে বিট্টু মেয়েকে দেখে সালাম দিল। বস সালাম দেওয়ার পর বলতেছে কাকা নাস্তা করেন? বিট্টু মেয়ে বলছে না আমি নাস্তা করছি। চা খান? না আমি চা খাবো না। কি জন্য কাকা এত সকালে? বলছে আমি আমার কথা বলতেছে যে আমি জাহাঙ্গীরের একটা চাকরির জন্য আসছি। তখন বলতেছে তুমি কি চাকরি করবা? ও কি চাকরি করবে? বলতে বিট্টু মেয়ে বলতে গাড়ি চালাবে। আমাকে বস বললো যে তুমি কি গাড়ি চালাও? বললাম বস আমি আক্তার সাহেবের বিএম গাড়ি তীরত্ন চালাই। বললো ঠিক আছে। তখন বাবু নামে এক ম্যানেজার ছিল, তাকে ডাক দিল, বস ডাক দিয়ে বললো যাও তুমি, বলতে এরা কিন্তু হিরো কাকার লোক, শোভনকে বলে দাও, জেনারেল ম্যানেজার শোভন ভাই বলে শোভনকে বলো যে হিরো কাকার লোক এখনই যেন তাকে ট্রায়ালে পাঠায়। এবং এই ৭৭ ট্রাভেলসে আসা। কত বছর হবে আপনি এই শাহজাদপুরে আছেন? ৭৭ ট্রাভেলসে লাগাইরে আমি থাকি না, আমি মাঝে মধ্যে অন্য পরিবহনে চলে যাই, মানে মানে আমার মন করি আমি আমার শখ দাবড়াই যে আমার যখন যেটা খুশি আমি তখন। তবে এই পরিবহনের সাথে আমার সম্পৃক্ত প্রায় ২২-২৩ বছর হয়ে গেছে। হ্যাঁ এইভাবে আমি আসি, এই মাঝে মধ্যে আসি, মাঝে মধ্যে চলে যাই। তবে কোম্পানির সবাই আমাকে ভালোবাসে, আমার বস আমাকে খুব ভালোবাসে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে ভালোবাসেন এবং আমার বসের যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখেন, কারণ ওনাদের মাধ্যম দিয়ে আমাদের মতো অনেক অসহায় লোক কর্ম করে গেছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের মাধ্যম দিয়ে আমাদের কর্মের ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু আমরা অজ্ঞ, আমরা জানি না, আমরা বুঝতে পারি না। তার কারণ এই বেসরটা ১ কোটি টাকার দাম বা ২ কোটি টাকার দাম, এই চাকা একজন চাকা কেনার ক্ষমতা আমার নাই। যখন আমাকে এই গাড়ি দিছে আমি কি করতেছি, এই গ্যাপ ট্যাপ বাম দুম চালা দেখাচ্ছি আমি খুব পারি, আসলে কিন্তু কিছু না। আমি কি করতেছি, গাড়ির ক্ষতি করতেছি, গাড়ির ক্ষতি করতে আমার মনিবের বেসাদের ক্ষতি করতেছি। যে যত স্পিডে চালাক, অতীতে আমি সিএট চালাইছি, আমার ফিক্সড টাইম ছিল টেকনিক্যাল থেকে ৭৭ ৩ ঘন্টা, এটা ৭ সবাই জানে। আমার মতো আমি রাফ চালাইতাম, রং চালাই নাই। রাফ চালালে গাড়ির ক্ষতি হয়, রং চালালে দুর্ঘটনা ঘটে। আমি রাফ চালাইছি ওই সময়, কিন্তু এখন আমি ওই পাবনা গাড়ি চলার পরে এখন তো রাস্তা সব বিজি, আপনি 4 লেন বলেন আর 5 লেন বলেন 6 লেন বলেন, যত যাই বলেন। এখন একটা ট্রাক মনে করেন যে 20 কিলো স্পিডে যাচ্ছে, আর একটা ট্রাক 20 কিলো 22 কিলো বা 21 কিলো স্পিডে ওভারটেক করতেছে। তাহলে আমি যে এত স্পিডে গেলাম, যা কিন্তু ওই ট্রাকের পিছিয়ে যাই আমাকে স্লো করতে হচ্ছে, ধীরে ধীরে যাইতে হচ্ছে। আর আমার পিছিয়ে যে খরগোশের কচ্ছপের গল্প না, ওই যে একজন যে রিল্যাক্স আসছে ও আবার আসে আমার পিছিয়েই লাগলো, তাহলে আমার লাভটা কি? সেটাই
তাহলে আমার লাভটা কি? আমি যদি রিল্যাক্সে চালাই আমার কোম্পানির ব্রেক কম ক্ষয় হবে, আমার কোম্পানির চাকা ক্ষয় কম হবে, আমার কোম্পানিতে তেল কম লাগবে। আমার কোম্পানি নয়, আজকে যদি আমি 20 লিটার তেল, আমি যদি 20 লিটার তেল যদি আমি সেভ করতে পারি, এটা তো আমার শুধু আমার এমডির জন্য সেভ করলাম না, সেটাই। এটা পরবর্তী প্রজন্মের জন্য আমি সেভ করলাম, কারণ এর সুফল তারাও ভোগ করবে। তা আমি যদি পারি একটা বেসাদকে ভালো রাখতে, আমার মনিবের বেসাদ ভালো রাখতে বা পরিবহনটাকে যত্ন করে রাখতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন এবং আমার পরিবহনের সুনাম হবে। তো কাকু, আপনি এই পরিবহন জগতে আসার পরে মোট কয়টা গাড়ি চালিয়েছেন, যদি নামগুলো বলতেন? আমি পরিবহনে যখন সাদত ট্রাভেলসে প্রথম ঢুকলাম তখন আমাদের কোম্পানিতে ছিল টাটা গাড়ি গ্যাসে, তখন টাটা গাড়ি গ্যাসের গাড়ি তখন প্রথম বের হয়, তখন ঢাকার থেকে তেঁতুলিয়া, পঞ্চগড় তেঁতুলিয়া চালাতাম। তারপরে ধীরে ধীরে হিনো গাড়িতে, হিনো 1J, আলহামদুলিল্লাহ তো হিনো 1J চালাইছি, এসিউ চালাইছি, নেক্সটে সাদত ট্রাভেলসে সরকারের RM2 চালাইছি, আপনার জেনিন গাড়ি চালাইছি। নেক্সট সাউথ ট্রাভেলসে RM2 যখন প্রথম কেনে তখন বস জানতো যে, তখন সাক্ষর সাহেব এখানে ছিলেন, বস জানতো যে জাহাঙ্গীর RM2 গাড়ি চালায়, তখন আমাকে ওই RM2 গাড়ি দেয়, তখন 12 নম্বর, হ্যাঁ 1459-12 নম্বর গাড়িটা ওইটা আমাকে দেয়, তখন থেকে আমি RM2 চালাই। তো আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, এমন অবস্থায় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হতে যেও হয়নি, এরকম সিচুয়েশনে এরও সিচুয়েশনে হয়ে যায়। এখন মনে করেন আমি গাড়ি চালাচ্ছি, দেখা যাচ্ছে মানে পারস্য রাস্তাতে একটা হুন্ডা হুট করে উঠে আসতেছে, এখন আমি যদি হুন্ডা লাগে খেয়াল থাকতে হবে যে একটা গাড়ি আসতে পারে, আমাকে খেয়াল করে চালাতে, পারস্য রাস্তা একটা হুন্ডা আসতে পারে, এটা আমাকে শিওর ধরে চালাতে হবে। বা স্ট্যান্ডে একটা গাড়ি দাঁড়ায় আছে, ওই গাড়ির সামনে দিয়ে যে আড়াল থেকে যে একটা গাড়ি, একটা যাত্রী মানে রাস্তা পার হবে, এটা আমাকে শিওর ধরে চালাতে হবে। আর এটা খুব আমি কেয়ারফুল ভাবে ফলো করি। এবং হাইড্রোলিক হরেন, এই যে এখন হাইড্রোলিক হরেন নিষিদ্ধ করতেছে, কিন্তু হাইড্রোলিক হরেন দিয়ে শোনে না, ইলেকট্রিক হরেন দিয়ে মনে করবে লসিমনের যে হরেন, মনে করবে লসিমন, বা আবার ওই অটোতে ওই একই হরেন, অটোতে কিন্তু ইলেকট্রিক হরেনি, তাহলে একজন যাত্রী বুঝবে যে ওই অটো আসতেছে, সে বুঝবেই না। আর এখন তো এই যে হেডফোন, মোবাইল সবসময় কানে, মানে রাস্তায় কি গাড়ি আছে কি ঘোড়া আছে এটা আর কেউ দেখে না, আমরা হাইড্রোলিক হরেন দিয়ে পারতেছি না, তাহলে এখন এই ইলেকট্রিক হরেন দিয়ে কিভাবে গাড়ি চালাবো? এতে দুর্ঘটনা তো আরো বেশি ঘটবে। তো এই রাস্তাঘাটে দুর্ঘটনা হওয়ার মূল কারণ আপনি কি বলে মনে করেন? এই রাস্তায় দুর্ঘটনার মূল হচ্ছে আমাদের কিছু ড্রাইভার ভাইরা আছে উগ্র, তারা ছাড় দেয় না। আসলে মনে করেন যে স্যাক্রিফাইসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, জাস্ট স্যাক্রিফাইস। আমরা যদি 30 সেকেন্ড স্যাক্রিফাইস করি, দেখা যাবে একটা জীবন বেঁচে যাচ্ছে, বা 1 ঘন্টার জ্যামের জায়গায় আমরা 30 সেকেন্ডে ক্লিয়ার হচ্ছে। আমরা কি করতেছি, একটা গাড়ি দেখতে, ওই সামনে একটা গাড়ি মাটির টাকি মনে করেন যে মাটি নামানোর জন্য গাড়ি ব্যাগ দিছে, রাস্তা ব্লক করে দিচ্ছে, এখন ডাইন দিয়ে সাদা দিচ্ছে, ও মুহূর্তে গাড়ি চলে আসছে, দেখা গেল সব মুখোমুখি হয়ে মানে 30 সেকেন্ডের জায়গায় 2 ঘন্টা 3 ঘন্টা মানুষকে কষ্টে বিভ্রান্তিতে ফেলা যায়। মূল সমস্যা এগুলো। আমাদের ড্রাইভার ভাইদের প্রতি অনুরোধ, তেনারা যেন মাথা ঠান্ডা করে। এছাড়া এই ছোট গাড়িগুলোর জন্য আপনাদের সমস্যা নেই গাড়ি চালাতে? এখন ছোট গাড়ি, এই যে হুন্ডা, মনে করেন আমি বাম সাইডে এখন গাড়ি চালাচ্ছি, জ্যামের ভিতরে আমি ধীরে ধীরে আগাচ্ছি, প্রাইভেট কার কি করতেছে, ওই বাম দিয়ে গ্যাস করে মাথা ঢুকা দিচ্ছে ডাইনে, ডাইনের মধ্যে যে একটু বেজে যাচ্ছে উনি গাড়ি আগিয়ে এসে ব্যারিকেড করতেছে, এই দাদা না। এখন পাবলিক তো দেখে ক্ষতি হলো কার? ক্ষতিটা হলো কার? সেটাই পাবলিক ওইটার উপর বিশ্লেষণ করে, আসলে বোঝে না যে ড্রাইভারটা যে ওই সাইডে থেকে এই গেটের আড়ালে দেখতে পারে নাই, আর ও যে সোজা যাবে ডাইনে কম দিয়ে এই দুর্ঘটনা ঘটা নিল, দোষটা তো তার। আমার হুন্ডালা ভাইরাও ওই সেম, হুন্ডালা ভাইরাও তো ঢাকা শহর আরো বেপরোয়া, মানে একটুখানি জায়গা পেলে হয়, আবার যে একটুখানি যদি একটু লেগে যায় সামনে এসে ব্যারিকেড, হুন্ডা বড় গাড়ির দোষ। এখন আমরা কিভাবে গাড়ি চালাবো? আমরা তো অত স্যাক্রিফাইস করি, বড় গাড়ির ড্রাইভাররা অত স্যাক্রিফাইস কেউ করে না। যদি আমরা স্যাক্রিফাইস না করতাম তাহলে গাড়ি আর চলতো না। যেহেতু দূরপাল্লা রোডে গাড়ি চালান আপনি, জি, তো রাতে গাড়ি চালানোর সময় কখনো ডাকাতির সম্মুখীন হয়েছেন? না, আমার লাইফে ইনশাআল্লাহ হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদে ফেলায়নি। এছাড়া ভৌতিক বা প্যারানরমাল কোনো কিছু লক্ষ্য করছেন রাতে? না, এগুলো শুধু আমি মনে করি যে এটা ঘুমের কারণে হয়ে যায় বেশিরভাগ। এখন আমার ঘুমে আমি চোখে দেখতেছি না,
ঘুমে চোখে দেখতেছি না। এখন যদি আমি ওইভাবে এই যাচ্ছি, যাইতে পারবো নি, কোথাও দিয়ে ঘুম এসে গেছে আমার খেয়াল নাই। হ্যাঁ, এখন ঘ্যাট করে সামনে মারিয়ে দিবে, আমি 3 রাস্তা দেখছিলাম। মেন হলো ঘুম। আর কোনো ড্রাইভারে যদি ঘুম ধরে, খুব ঘুমে ধরে, তার গাড়ি অন্তপক্ষে 10 মিনিট দাঁড় করিয়ে হাত মুখ ফ্রেশ করে ধুয়ে একটা 4 থেকে দাঁড় করাতে হবে। 4 থেকে দাঁড় করে হাত মুখ ফ্রেশ করে ধুয়ে একটু হাঁটাহাঁটি করে একটা চা খায়া তারপর আবার গাড়িটা আনতে হয়। আর যদি ওই রিস্ক নাই, যেতে পারবো না, আমরা আছি, দেখা যাচ্ছে যে খুব পারি আমি, আসলে কিছু না, শরীরের উপর কিছু না। ঘুম যদি ধরে যায়, ওই পান খান আর সিগারেট খান, নেশা খাইলে তার ঘুম বেশি, শরীর দুর্বল বেশি করবে। নেশা খেলে শরীর দুর্বল তো বেশি করবে, তবে সিগারেট আপনি ঘুম ফাঁকে রাখবে বলে কে? আপনার শরীর স্ট্রং থাকতে হবে। আপনি ফল খান, আপেল খান, কমলা খান, বেদানা খান, শরীরে প্রোটিন দেন, তাহলে আপনার শরীর স্ট্রং। জৈবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। আমি মাসকে মাস গাড়ি চালাই, এই পরিবহন, এই গাড়ি মাসকে মাস। আমি আমার এই ইঞ্জিন ঠিক না থাকলে আমি এই ইঞ্জিন চালাতে পারবো না। আগে আমার ইঞ্জিন ঠিক থাকতে হবে। এই যে গাড়ি চালান রাস্তাঘাটে, অনেক যাত্রী আছে গাড়ি চালানো অবস্থায় বলে যে গাড়ি আস্তে চালাচ্ছেন কেন, জোরে চালাচ্ছেন কেন। তো তারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে, তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে নাকি? আমি ওনাদের উদ্দেশ্যে যখন এরকম সামনাসামনি হয়ে যায় যাত্রীর সাথে, অনেক সময় তেনাদেরকে বলি, আমাদের সরকার যতটুকু নিয়ম বেঁধে দেবে ততটুকু আমাদের গাড়ি চালাই। আপনি কত স্পিডে চালালে খুশি। কারণ RM2 গাড়ি, এই গাড়িগুলোতে ম্যাক্সিমাম এসি গাড়ি তো ভিতরে বাইরের বাতাসে সাউন্ডও পাওয়া যায় না, ইঞ্জিনের সাউন্ডও পাওয়া যায় না, পিছিয়ে ইঞ্জিন। ম্যাক্সিমাম যাত্রী বলবে এই গরুর গাড়ি চালাচ্ছে, এই টাইপের গাড়ি চালায় না। তো বলি যে আপনি কত স্পিডে চালালে খুশি বলেন? 75, 70, না 70 চালালে খুশি। এই যে আমার এখানে মাইল মিটার অল টাইম আমার মোবাইলে থাকে, আমি বলি দেখেন আমার গাড়ি 75 স্পিড। এইসব গাড়িতে তো তবে আমাদের এই গাড়িতে, আমাদের সাধারণ বিজনেস ক্লাস গাড়িতে ম্যাক্সিমাম ভিআইপি যাত্রী, পাবনার যারা ম্যাক্সিমাম ভিআইপি যাত্রী, তারাই আমাদের এই গাড়ির পরিবহন, সাধু পরিবহনে যাতায়াত করে। এবং তেনারা তাড়াহুড়ো পছন্দ করে না, তেনারা টাইম ফলো করে। এখন মনে করেন যে আন্দোলন হচ্ছে, এখন এখান থেকে চন্দ্রতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। সেখানে আমরা যখন কালামপুরে ঘুরে যাচ্ছি, মির্জাপুর যাতে 3 ঘন্টা লেগে যাচ্ছে বা 2.5 ঘন্টা লেগে যাচ্ছে, তাহলে 1 ঘন্টা কিন্তু আমাদের বেশি টাইম লেগে যাচ্ছে। এখন ঢাকার থেকে 5.5 ঘন্টা পাবনার টাইম, সে জায়গায় আমরা যাচ্ছি 6.5 ঘন্টা লেগে যাচ্ছে। ওই 1 ঘন্টা যাত্রী কিছু কিছু যাত্রী ফলো করে না, কিছু কিছু যাত্রী, সবাই নয়, ফলো করে এত টাইম লাগলো। তাহলে আপনি ওই 1 ঘন্টা মাইনাস করেন, আপনি 6.5 ঘন্টা গেছে, 1 ঘন্টা মাইনাস করেন, দেখেন আপনি 5.5 ঘন্টা। আর 5.5 ঘন্টার নিচে কোনো গাড়ি আসে না, যত স্পিডে না চালায় আসে না। জি, যাত্রীকে অনেক সময় বলি, যাত্রীর সাথে এরকম আমার ইয়ে হয়, এবং যাত্রীদেরকে বলি ভাই নিজের লাইফ আগে। হ্যাঁ, তাড়াহুড়ো করে আপনি কি আগে, অনেক সময় দেখা যাচ্ছে যে পাবলিকের সাথে যাচ্ছি বা অন্যান্য গাড়ির সাথে যাচ্ছি, তারা একসময় আগে যাচ্ছে। গত পরশু দিনই শ্যামলী আমাকে ওভারটেক করলো, আমি কালামপুরে বের হয়ে মির্জাপুর গেছি, শ্যামলী আমাকে ওভারটেক করলো, করার পরে ওই পিস আমি অনেক কোনে গেল জানি না। এখন লাস্টে ও যায় যে আপনার 5 লাখের নতুন হোটেল হয়েছে, ও হোটেলে ঢুকতেছে, আমি যা ওই হোটেলে ঢুকলাম, ফুটপ্লেস হোটেলে ঢুকলাম। তখন যাত্রী বলতে ভাই একটু টাইম আসলেন না, কি চালালেন? বললাম ভাই ওই যে শ্যামলী আমাকে ওভারটেক করছিল, হোটেলে তো একসাথে ঢুকলাম। তো আমার সামনে যাত্রী বললো হ্যাঁ ঠিকই তো, শ্যামলী ওভারটেক করছে মির্জাপুর দেখতে, একসাথে তো হোটেলে ঢুকলাম। আচ্ছা, গতকালকেও মানে হঠাৎ 2-1টা যাত্রী মানে ধানের ভিতরে যেমন চিচে থাকে, বলছে কি চালাচ্ছেন, গাড়ি টানেন না, বললাম তখন পাবনা গেছে ঢোকেই নেই। পাবনা গেছে এখান থেকে 3:30 যায়, আমি যাই 4, আমি 4:30 পাবনা গেছে আগে ঢুকছি হোটেলে। বললাম ভাই ওই যে পাবনা এক্সপ্রেস 3:30টার গাড়ি, সে তো আমার পিছিয়ে হোটেলে ঢুকতেছে। তারপরে যদি বলেন টানি না, তাহলে কেমন হলো? তাহলে বোকারা যে বাস করা হলো না। আবার বাংলা স্টার আমার সাথে 4:30টায়, ও আমার পিছিয়ে যা ঢুকলো। অনেক সময় যাত্রীর কথা সম্মুখীন হতে আমাদের অনেক সময় দেখা যায় যে দাবি থাকতে হয়। কোনো ভিআইপি যাত্রী একজন 10 বাপের 10 বেটা ওঠে গাড়িতে, তেনাদের সাথে তার আমরা জবাজবি তর্ক করতে পারি না। ওই যতটুকু পারি যে স্যার দেখেন এই যে আমার স্পিডেই, আপনি চান আমি ওভার স্পিডে গাড়ি চালাই। যদি বলেন যে আপনি যদি বলেন 100 স্পিড, তাহলে আপনি বলেন আমি 100 স্পিড চালাচ্ছি। তারপরে আমার এখানে দেখেন শো করবেন না, আমাকে বন্ধ দেবেন এত স্পিড চালাতে দেন। হ্যাঁ সেটাই তো কাকু, বর্তমানে তো আপনি RM2 গাড়ি চালাচ্ছেন। জি। আর হিনো, এটা তো হিনোরই ব্র্যান্ড। জি। আর হিনো ব্র্যান্ড হিসেবে আরেকটা আছে জনপ্রিয়, সেটা হচ্ছে 1J। জি। তো এই দুইটা তো আপনি চালিয়েছেন, এই দুইটার পার্থক্য করলে আপনি কোনটাকে এগিয়ে রাখবেন? আপনার রাফ ইউজের জন্য 1J,
আর রিল্যাক্সে ব্যবহার করার জন্য RM2। কতগুলি এটা দামি গাড়ি, ভিআইপি গাড়ি, আমি এটাকেই তো। আচ্ছা, এছাড়া বৃষ্টির মধ্যে কোনো মানে চাকা স্লিপ বা রিক্সের ভিতরে রিক্স আছে নাকি এই গাড়ি? আমি প্রথমে ওই যে মিটসুবিশি BM গাড়ি চালাতাম, হ্যাঁ। ব্রেক ছাড়ে শুধু অ্যাক্সিলারেটর ছাড়া দিছিলাম টার্নিং এ, তাই আমি আর গাড়ি ঠিক রাখতে পারছি না, গাড়ি মনে হয় উল্টে যাবে। তারপরের থেকে বৃষ্টি হলে আমি 40 উপরে টানি না, এই আমার কথা। আমি 40, 50, 40 যদি দেখি গাড়ি ঘোড়া নেই তখন, কিন্তু আমি যদি গাড়ি ঘোড়ায় হালকা হালকাও ভিজে থাকে আমি 40, 50 উপরে টানি না। কারণ যেখানে আমার ব্রেক করলে গাড়ি দাঁড়াবে না, আমার কন্ট্রোলে গাড়ি থাকবে না, সেটা তো আমি তো রিস্ক নিতে পারি না। তো কাকু কখনো এমন মনে হয় যে আমার এই মোটর ডিপার্টমেন্টে আসা ভুল হয়েছিল? মানুষ অভ্যেসের দাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে যা চায়, যা নিয়ত করে সে তাই পায়। ওই বললাম না, ছোট থেকে আমার স্বপ্ন আমি গাড়ি চালাবো, আমি ড্রাইভিং করবো, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সেই আশা পূরণ করেছেন। এটা আমি দুঃখিত না, কারণ আমার মতো গুনাহগারকে দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মাহবুব বান্দাদেরকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়াচ্ছে, এটাই আমি বড় মনে করি। কারণ এটাও আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমার মতো নগণ্য ব্যক্তিকে দিয়ে তার প্রিয় বান্দাদেরকে এক স্থান থেকে এক স্থানে নিয়ে যাচ্ছে। তো কাকু অনেক সময় হয় কি, অনেক মানুষের কাছে ভাড়া থাকে না, ঠিক আছে, যেহেতু আপনাকে এটা ভিআইপি গাড়ি, এমন কখনো হয় যে কারো কোনো যাত্রীর কাছে টাকা পয়সা না থাকলে আপনারা সেটাকে স্যাক্রিফাইস করে নিয়ে যান? দান করে বলতে হয় না, আর এটার কোনো প্রমাণও থাকে না। ঠিক আছে। চট্টগ্রামে এরকম সম্মুখীন হয়েছিলাম। উনি যাবেন গাইবান্ধার ওদিকে, তখন আমি চট্টগ্রাম এই সাদতপুর আলচি চালাই, চট্টগ্রাম থেকে চাটমোহর, তখন আমাদের পাবনা গাড়ি ঢোকে নাই। তো এরকম সম্মুখীন হয়েছে, একটা পরিবার হয়ে গেছিল, আমি নিজের পকেট থেকে সম্পূর্ণ টাকাটা বহন করছিলাম। এবং বললাম তো, আমরা কোন কাজ করলাম, আমরা তো গুনাহগার, কোন কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো গুনাহগার দিয়ে এমন কোনো ভালো একটা কাজ করিয়ে নেবেন, আমার ক্ষমতা নেই ভালো কাজ করা, আমার মতো গুনাহগারকে দিয়ে ভালো একটা কাজ করিয়ে নেবেন, সেই কাজ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নাজাতের উসিলা বানায় দিবেন ওই কাজের বিনিময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকে ভালোবাসতে হবে, আর সৃষ্টি যদি বেকায়দা পড়ে তার সুরাহা করতে হবে। আপনাদের যে বর্তমানে যে বেতনটা, সেটা কিভাবে দেয় আর কয় টাকা নির্ধারণ করা হয় এরকম আমাদের কোম্পানিতে ড্রাইভারদের RM2 এসি গাড়ি যেগুলো চালাই আমরা, আমাদের বেতন, আমাদের কোম্পানি 1700 টাকা বেতন দেয়। ইনশাল্লাহ সব কোম্পানির চাইতে আমাদের কোম্পানিতে বেতন একটু 50 টাকা হলে বেশি আছে। হ্যাঁ, আমি তো আগেই বলেছি আমাদের মনিবরা ওনারা ভিন্ন মানুষ। হ্যাঁ, আর সে সুপারভাইজার হেল্পারের সুপারভাইজারটা আমি জানি না, হেল্পারের 700, আর সুপারভাইজারের মধ্যে 800। যা বেতন পানিতে চলা যায়, যতটুকু আমার দরকার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকু ব্যবস্থা করেই দিবেন, নাহলে তো আমি এটা চালাতাম না। আমার মনিব আমাকে এই গাড়িটা চালাতে দিয়েছে, আমি একভাবে চালাই, আমাকে তেনারা ভালোবাসেন, একভাবে চালাই, এটা আল্লাহ থেকে নির্ধারণ। তার কারণ আমার সংসারটা বড়, কেউ কেউ 15 দিন গাড়ি চালায়, আমি মাসকে মাস গাড়ি চালাই। আমার গাড়িটা টিপও ভালো, একটু পাবনা থেকে সকাল 7:30টায়, এখান থেকে 4টায়, দিনে দিনে টিপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার শরীরটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দয়া, নাহলে আমার মনিব আমাকে গাড়ি দিবে কেন এইভাবে, হ্যাঁ ফিক্সড একইভাবে আমাকে দিয়ে রাখবে কেন? আমার আল্লাহর দয়া, আমার আল্লাহ দয়া করেছেন, ওনাদের ভিতরে একটুখানি ওনার রহমত দিয়ে দিয়েছেন। তো কাকু বর্তমানে আপনি শাহজাদপুর ট্রাভেলসে আছেন, তো এই কোম্পানির ম্যানেজমেন্ট বলেন, মালিক মহাজন বলেন, বা তাদের ব্যবহার আচরণ কিরকম স্টাফদের সাথে? আমাদের মনিবরা অন্যান্য মনিবের চাইতে, অন্যান্য গাড়ির মালিকের চাইতে ভিন্ন। এছাড়া গাড়ির কাজ বলেন, আপনাকে একটা কথা বলি, আমাদের গাড়ির কাজ, আমাদের শুধু টায়ার দেওয়ার জন্য ম্যানেজার রাখা আছে শাহজাদপুর ট্রাভেলসে। যদি চাকা বাস্ট হয়, মানে চাকা যদি শেষ হয় বাস্ট হয়, ম্যানেজারকে কৈফিয়ত দিতে হয়, কিন্তু চাকা দিলে না কেন? এটা সেই পরিবহন, এটা এমন একটা পরিবহন যে চাকা চাইতে হয় না। অন্যান্য পরিবহনে ড্রাইভার সুপারভাইজার টাকা চাইতে হয় ফোরম্যান মালিকের কাছে, ম্যানেজারের কাছে, কিন্তু আমাদের সাধারণত এমন একটা পরিবহন যে পরিবহনের টাকা চাইতে হয় না, টাকা দেওয়ার জন্য ম্যানেজার আছে, সেই টাকা আগে আগে দিয়ে দেয়। শুনে ভালো লাগলো। এছাড়া রোডে ঘাটে চলতে গেলে টুকটাক রোডে ঘাটে অনেক বাস লাভার আছে, ভিডিও করে, তো তাদেরকে কেমন চোখে দেখেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? ওনারা বাচ্চা মানুষ, ছোট ছোট মানুষ, ওনারা ওখানে একটা আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে। আমি জানি না এর মধ্যে আবার কি আছে, হয়তো কোনো ইনকামের সোর্স থাকতে পারে এর মাধ্যমে, কিন্তু আমি এগুলো জানি না।
কিন্তু ওনারা যখন আমাদেরকে ইয়ে করে, ওনারা যেভাবে চান আমি ওনাদের সেভাবে দিকে আর কি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, এবং আপনার মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা আমাদেরকে শেয়ার করলেন, তার জন্য আবারও জানাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন। 2 হাত, মুসলমানদের 2 হাত, মুসলমানদের মুসাফা। ঠিক আছে। সকালে ভালো থাকবেন। ওকে, আলহামদুলিল্লাহ। আপনারাও সতর্কভাবে এগুলো করবেন, কারণ অনেক পোলাপান দেখা যায় সামনে চলে আসে। হ্যাঁ, একটু সতর্কভাবে কাজ করবেন। ধন্যবাদ এই কথাটা বলার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই।